সাজানো সংসার যেন ভেঙে তছনছ হয়ে গেল। অনেক দিন থেকেই এটা নিয়ে আলোচনা চলছিল এবং সেই তছনছটা হলো শেষ পর্যন্ত মালিকানার দ্বন্দ্ব নিয়ে। একটা সামাজিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলা হচ্ছিল মুখে, হঠাৎ করেই ২৪-এর শেখ হাসিনা সরকার পতনের পরে যে প্রতিষ্ঠানটা গজিয়ে উঠল, সেই প্রতিষ্ঠানটা তৈরি করা হলো এবং তারপরে দেখা গেল যে প্রতিষ্ঠানের প্রধানের মৃত্যুর পরে বলা হলো, এক ধরনের ন্যারেটিভ তৈরি হলো বাংলাদেশে যে এই মৃত্যুটা একটা প্রজেক্ট, এই প্রজেক্টে অনেকেই অংশগ্রহণ করেছে। হাদির পরিবারের পক্ষ থেকে দাবি করা হলো যে এটা কারা ঘটিয়েছে সেই প্রসঙ্গে স্পষ্ট বলা হলো। মানে ওসমান হাদির কথাই বলছি। ওসমান হাদির মৃত্যুর পরে তার বোন বললেন যে কিভাবে হাদির মামলার বাদী পরিবারের কাউকে না করে জাবের হয়, সেই প্রসঙ্গ প্রশ্ন তুললেন। এরপরে ব্যাপারটা প্রকাশ্য হয়ে গেল এবং অবশেষে সেটার পরিণতিও আমরা দেখলাম। মালিকানার দ্বন্দ্বের কারণে ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়তে বাধ্য হলেন ওই আলোচিত সমালোচিত জাবের এবং জুমা, যাদের দুজনেরই একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে গোপন সম্পর্ক আছে বলে অনেকেই বলার চেষ্টা করেন। আমরা অবশ্য সেটা বলতে চাইছি না। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি, ভেতরের তথ্যটা জানার চেষ্টা করি। কেন ইনকিলাব কালচারাল সেন্টার এই প্রতিষ্ঠান ছেড়ে দিলেন জাবের এবং জুমা? তারা বলছেন পদত্যাগ করেছেন, কিন্তু সেটা পদত্যাগ নাকি তারা ছাড়তে বাধ্য হয়েছেন, নাকি তাদেরকে এই ইনকিলাব কালচারাল সেন্টার থেকে বের করে দেয়া হয়েছে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমার মনে হয় ২৪-এর শেখ হাসিনা সরকার পতনের পরে যে কয়টা মহা ব্রেকিং নিউজ তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা। আমরা গত বছরে ওসমান হাদির মৃত্যুর পর থেকেই যে আলোচনাটা শুনে আসছিলাম যে ওসমান হাদির মৃত্যু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই কেউ কেউ ঘটিয়েছে, এর সঙ্গে ঢাকা ৮ আসনে নির্বাচন করতে চাওয়ার একটা সম্পর্ক থাকতে পারে এবং মানে যাদের মানে পরিস্থিতি ঘোলাটে করার জন্য কিংবা নির্বাচন যেন না হয়, নির্বাচন যেন বানচাল করা যায়, এই স্বার্থ যাদের ছিল তারা এই প্রজেক্টটা সম্পন্ন করেছে, এরকম আলোচনা অনেকেই করেছেন। যদিও এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত প্রধান সন্দেহভাজন ২ জন তারা ভারতে পালিয়ে গেছেন, তখন থেকে সেই দিন রাত থেকেই ফলাও করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হতে থাকলো এবং পরবর্তীতে ভারতে তারা গ্রেপ্তার হতে দেখলাম এবং ভারতে তাদেরকে রিমান্ডে নেওয়া হলো, জিজ্ঞাসাবাদ করা হলো, নানা তথ্য বেরিয়ে এসেছে, শোনা যাচ্ছে, কিন্তু কোনো তথ্যই স্পষ্টভাবে ভারতীয় কর্তৃপক্ষ এখনও বলেনি। এর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ওসমান হাদির ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস, ওসমান হাদির বোনের ফেসবুক স্ট্যাটাস। ওসমান হাদির ভাই পরিষ্কার বলেছেন ওসমান হাদির মৃত্যুর পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা জড়িত রয়েছে, একাধিক ছাত্র নেতা জড়িত রয়েছে। এই ব্যাপারগুলো যখন তিনি সামনে নিয়ে এসেছেন তখনই সন্দেহের তালিকায় অনেকে জাবের, জুমা তাদেরকে রাখতে শুরু করেছেন এবং তারা যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন সেই দলের একজন সাম্প্রতিক সময়ে আলোচিত তরুণের নামও এসেছে এবং ঢাকা ৮ আসনে কারা নির্বাচন করতে চেয়েছিল এবং ওসমান হাদির ভাই নিজেই বলেছেন ঢাকা ৮ আসন থেকে হাদি যেন সরে দাঁড়ায়, এরকম কথা বহুবার বলা হয়েছে, রীতিমতো থ্রেট দেয়া হয়েছে। আজকেও আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান বিএনপি নেতা রাশেদ খান, তিনিও বলেছেন যে হাদি যেন ঢাকা ৮-এ নির্বাচন করতে না পারে, সেই জন্য তাকে সরে যাওয়ার জন্য কারা কারা বলেছেন এই ব্যাপারে এবং তারাও এটার সঙ্গে যুক্ত, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। এর মাঝে জাবের এবং জুমা তারা ফেসবুক পোস্টে জানিয়েছেন ইনকিলাব কালচারাল সেন্টার তারা
ছেড়ে দিয়েছেন। দুজনই মূল দায়িত্বে ছিলেন, সভাপতি এবং সহসভাপতি। এই দুজনই ইনকিলাব কালচারাল সেন্টার ছেড়ে দিলেন এবং তারা অকপটে স্বীকার করেছেন যে এটার মালিকানা দ্বন্দ্বের কারণেই তারা ছেড়েছেন, কিংবা ছাড়তে বাধ্য হয়েছেন, কিংবা তাদেরকে বের করে দেয়া হয়েছে। কোনটা আসলে সত্য? দেশ টিভির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের ও জুমার। বলা হচ্ছে যে এই ঘোষণা দিয়েছেন জাবের, প্রেসিডেন্ট জাবের এবং ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা সংগঠনটির দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। রাতে ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে পৃথক দুটা পোস্টের মাধ্যমে এই ঘোষণা তারা দিয়েছেন। তারা যে দুইটা পোস্ট দিয়েছেন সেই দুইটা পোস্ট আপনারা একটু দেখে নিতে পারেন। এই পোস্টের মাধ্যমে তারা এটা লিখেছেন। জাবের লিখেছেন, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের ট্রাস্ট গঠনের উদ্যোগ নিলেও তা সম্পন্ন করে যেতে পারেননি। সেন্টারটি প্রতিষ্ঠার শুরু থেকেই জনতার আমানত হিসেবে পরিচালনার পরিকল্পনা ছিল উল্লেখ করে তিনি জানান, গত 6 মাস ধরে শাহাদাত পরবর্তী ওয়ারিশ সংক্রান্ত জটিলতা সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অর্থাৎ এটার ওয়ারিশ মানে মালিকানা নিয়ে দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের কারণেই যে তাদেরকে সেখান থেকে সরে যেতে হয়েছে সেটা এখন স্পষ্ট। তিনি এটাও বলেন যে ওসমান হাদির প্রতি সম্মান এবং তার ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দলিল দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পরিবারের কাছে এটা হস্তান্তর করা হবে। জাবের এবং জুমা এটার মানে ওই ওস্তাদি কিংবা পোদ্দারি কিংবা নেতাগিরি এগুলো কোনো কিছুই করতে পারবেন না। জাবের আরও বলেন, তার দায়িত্বকালীন সময়ে আর্থিক হিসাব দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে। তবে ওসমান হাদির শাহাদাতের পর ঢাকা আর্ট সেন্টার সহ সংশ্লিষ্ট কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় ওই অংশের হিসাব আলাদাভাবে উপস্থাপন করা হবে। শেষে তিনি লেখেন, ইনসাফের লড়াই ও সাংস্কৃতিক বিপ্লবের যে স্বপ্ন ওসমান হাদি রেখে গেছেন তা এগিয়ে নিতে তিনি সবার দোয়া কামনা করছেন, দোয়াও চেয়েছেন। এটা ছাড়ার পরে দোয়াও চেয়েছেন। ছাড়ার পরে তিনি আবার নতুন কোনো কালচারাল সেন্টার তৈরি করবেন কিনা, কিংবা তার তৈরি করতে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। জুমা তার পোস্টে লিখেছেন, জুলাই পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বাংলাদেশপন্থী সংস্কৃতির স্বার্থে ইনকিলাব কালচারাল সেন্টারের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি দাবি করেন, সেন্টারটি ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিতে শুরু করলে, মানে ইনকিলাব কালচারাল সেন্টার যে রাজনৈতিক রূপ নিয়েছিল এটা জুমার পোস্টে তিনি স্বীকার করেছেন যে এটা একটা রাজনীতি শুরু করলে বিষয়টি তিনি ওসমান হাদির সঙ্গে আলোচনা করেছিলেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্ব ধরে রাখার পক্ষে মত দিয়েছিলেন। পরবর্তীতে সবাই মিলে দিনরাত পরিশ্রম করে সেন্টারটি গড়ে যখন তোলেন তখন তিনি বলছেন যে ওসমান হাদির শাহাদাতের পর ওয়ারিশ সংক্রান্ত নানা জটিলতা সামনে আসে। ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা সম্পন্ন হয়নি। জনগণের বিশ্বাসের জায়গা থেকে তারা সেন্টারটিকে জনতার আমানত হিসেবে রক্ষা করার চেষ্টা করেছেন। সাম্প্রতিক সময়ে ওয়ারিশ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে পড়েছে। এসব পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ওসমান হাদির ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজনীয় দলিল দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তার দায়িত্বকালীন সময়ে আর্থিক হিসাবও দ্রুত প্রকাশ করা হবে। একই কথা জাবের যা বলেছেন, একই কথা তিনি আরও বলছেন, ইনকিলাবের প্রতি মানুষের যে বিশ্বাস ও ভালোবাসা রয়েছে তা রক্ষার চেষ্টা অব্যাহত থাকবে এবং তাদের সংগ্রাম অন্য কোনো মাধ্যমে অব্যাহত থাকবে। মানে ইনকিলাব মঞ্চের পার্ট বোধহয় শেষ হলো, এখন নতুন কোনো মঞ্চ তৈরি হবে, নতুন কোনো হয়তো মেটিকুলাস মঞ্চ তৈরি হবে। সেই মঞ্চ তৈরি করে আলাদা আরেকটা প্রজেক্ট হয়তো তৈরি করা হবে। আমরা এখন পর্যন্ত কিন্তু এই প্রশ্নের সমাধান পাইনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন ওসমান হাদির ভাই, যিনি বিদেশে কর্মরত। তিনি যে প্রশ্ন উত্থাপন করেছেন, এই হাদির মৃত্যুর সঙ্গে একাধিক ছাত্রনেতা জড়িত, এর মৃত্যুর সঙ্গে ইউনূস সরকারের একাধিক উপদেষ্টা জড়িত, এটা প্রকাশ্যে যখন লিখছেন তখন এখন পর্যন্ত সেই ব্যাপারে তদন্ত কেন হচ্ছে না, সেই প্রশ্নই তো আসে। আবার মানে হাদির ওই দিন গুলি খাওয়ার পর থেকে সার্বক্ষণিক জুমার পাশে থাকা, সাথে থাকা, এই ব্যাপারগুলো নিয়ে বহু প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নগুলো আমরা তুলতে চাই না, কারণ কোনো ব্যাপারটাকে নেগেটিভভাবে বিশ্লেষণ করতে চাইলে তো করাই যায়। হাদির বোন যেটা বলছেন যে জাবের কিভাবে বাদী হলো, মামলার বাদী জাবের কিভাবে হয়, পরিবার থাকতে, তার ওয়াইফ থাকতে, ভাই বোন থাকতে কিভাবে জাবের বাদী হলো, কেন বাদী
করা হলো, অর্থাৎ এখানেও তিনি একটা রহস্য খুঁজছেন যে বাদী হওয়ার নাটক সাজানোর ব্যাপারটা হয়তো তিনি বলতে চাইছেন। তাহলে কি ওসমান হাদির বোন জাবেরকেও সন্দেহ করছেন, কিংবা জুমাকেও সন্দেহ করছেন? ভাই এবং বোনের ফেসবুক পোস্ট সেরকম ইঙ্গিত দেয়। যখন ভাই লেখেন মানে দুইজন ছাত্রনেতা জড়িত, মানে দুইজন না, একাধিক ছাত্রনেতা জড়িত, আবার যখন বোন লেখেন যে জাবের কিভাবে বাদী হয়, তখন কিন্তু প্রশ্নগুলো দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলার স্কোপ রয়েছে। এখন সামনের দিকে কি হয় সেটাই একটা বড় বিষয়। যদি এটা প্রকাশিত হয়ে যায়, মানে যে আলোচনাগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যে ওসমান হাদি একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টটা ফেল করেছে, প্রজেক্টটা বাস্তবায়ন করা যায়নি, যারা একটা লাশের রাজনীতি করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে, এবং এর পেছনের রহস্য যদি সত্যি কোনো নেগেটিভ রহস্য থাকে এবং সেগুলো যদি বেরিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে এই একটি কাণ্ডই টোটাল জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবকে একেবারে ধ্বংস করে দিতে সক্ষম হবে। সেরকম কিছু বেরিয়ে না আসুক, সেটাই প্রত্যাশা থাকবে হয়তো জুলাইপন্থীদের, জুলাইয়ের পক্ষের মানুষদের এবং জুলাইয়ের যারা সম্মুখভাবে যুদ্ধ করেছেন তাদের। এখন সময়ই বলে দেবে কি হতে চলেছে। দর্শক, আপনার কি মনে হয় জাবের জুমা ইনকিলাব ছাড়ার পরে তারা নতুন আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করবেন, তাদেরকে দিয়ে সেরকম করানো হবে? কারণ ডক্টর ইউনূস তো এখনও দেশে রয়েছেন, হতেই পারে, নাকি অন্য কিছু হতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।